ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজ হচ্ছে ভারতীয় যেসব বিজ্ঞানী এবং বিশ্বের যে বিজ্ঞানী এবং তাদের যে অবদান এবং তাদের যে আবিষ্কার, বিশেষ করে জীববিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এর আগে আমি 2টো পার্ট করিয়েছি। যারা সেই ভিডিও 2টো দেখেনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই কিন্তু সেখান থেকে কিন্তু দেখে নেবে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবে। দেখো, আপকামিং যে রেল, এনটিপিসি, ডব্লিউবিপি, কেপি, এসএসসি, পিএসসি এবং অন্যান্য যে আপকামিং এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য কিন্তু এই বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসবেই। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি, তাই ভিডিওটি সবারই মাধ্যমে ছড়িয়ে। চলো শুরু করি ভিডিওটি। দেখো, প্রথম যে বাঙালিটা বিজ্ঞানীটার কথা বলো, ওনার নাম হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু। উনি 1858 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং পরলোক গমন করেছিলেন 1937 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন ভারতীয় উদ্ভিদ শারীরতত্ত্ববিদ, পদার্থবিজ্ঞানী এবং বিজ্ঞান কল্পকাহিনীর লেখক। তাহলে দেখো, অবশ্যই কিন্তু আসে যে জগদীশচন্দ্র বসু কিসের বিজ্ঞানী ছিলেন বা কেমন বিজ্ঞানী ছিলেন। তিনি কিন্তু ছিলেন উদ্ভিদ শারীরতত্ত্ববিদ, বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানী এবং কল্পকাহিনীর বিজ্ঞান কাহিনীর লেখক ছিলেন। তিনি কেসমোগ্রাফ, পরীক্ষায় খুব এসেছে এবং ভবিষ্যতেও আসবে যে তিনি কেসমোগ্রাফ নামক যন্ত্র আবিষ্কার করেন, যা উদ্ভিদের সূক্ষ্মতম গতি পরিমাপ করতে পারে এবং প্রাণীদের মতো উদ্ভিদেরও যে প্রাণ আছে তা তিনি কিন্তু এই যন্ত্রের মাধ্যমে কিন্তু আবিষ্কার করেন। তারপর দেখো যে 4 নম্বর পয়েন্ট, যে মাইক্রোওয়েভ ব্যবহার করে তথ্যের বেতার ট্রান্সমিশনে কিন্তু তিনি কাজ করেন। তোমরা জানো যে বেতারে কিন্তু তিনি সাকসেসফুল হয়েছিলেন অন্য একজনের বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী মার্কনির সাথে। কিন্তু মার্কনির টোটাল কিন্তু সেই যে বেতার এর আবিষ্কারের ব্যাপারটা কিন্তু তিনি কিন্তু নিয়ে নিয়েছিলেন জগদীশচন্দ্র বসুকে, কিন্তু সেই কোনো নামই ওঠেনি জগদীশচন্দ্র বসুর। সেই হিসাবে তিনি কিন্তু সেই যে আবিষ্কারের নামটা কিন্তু তিনি পাননি। তারপর দেখো, রেডিও সংকেত শনাক্ত করার জন্য প্রথম অর্ধপরিবাহী জংশন তিনি কিন্তু প্রথম ব্যবহার করেন। বেতার যোগাযোগ প্রমাণের জন্য প্রথম তিনি ব্যক্তি ছিলেন। তোমাদের একটু আগে যেটা বললাম, তিনি কিন্তু প্রথম ব্যক্তি ছিলেন, কিন্তু তাকে কিন্তু এই অবদানের জন্য স্বীকৃত করা হয়নি। তারপর দেখো, পলাতক তুফান বৈজ্ঞানিক রহস্য। পলাতক তুফান বৈজ্ঞানিক রহস্য নামক বিজ্ঞান কল্পকাহিনীর বই কিন্তু তিনি রচনা করেছিলেন। বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞানের জনক নামেও কিন্তু তিনি পরিচিত। তাহলে বাংলা সাহিত্যের কল্পবিজ্ঞানের জনক কাকে বলা হয়? আচার্য জগদীশচন্দ্র বসুকে। এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো, অব্যক্ত, তিনি একটা পুস্তক বা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে অব্যক্ত। অব্যক্ত একটি পুস্তক যা আচার্য জগদীশচন্দ্র বসু লিখিত। তিনি কোথায়? কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। কোশ্চেনটা অনেকবার এসেছে, রিপিট হয়েছে যে বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন, কোথায় প্রতিষ্ঠা করেন? কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বসু। তারপর দেখো, তারপরের খুবই একটা দারুণ কোশ্চেনগুলো আসছে। তারপরে দেখো, রবার্ট হুক তিনি কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেন 1665 খ্রিস্টাব্দে। পরীক্ষায় অনেকবার এসেছে যে প্রথম কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক তিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন কত সালে? 1665 খ্রিস্টাব্দে। তারপর দেখো, তিনি প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার করেন। তাহলে প্রথম যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কিন্তু আবিষ্কার করেন এই বিজ্ঞানী রবার্ট হুক। তারপর দেখো, স্লেডেন ও সোয়ান, ইনি হচ্ছেন দুজন বিজ্ঞানী এখানে, ঠিক আছে। স্লেডেন ছিলেন উদ্ভিদ বিজ্ঞানী, ঠিক আছে, বটানিস্ট, আর হচ্ছে সোয়ান ছিলেন প্রাণীবিদ, জুওলজি। 1838 খ্রিস্টাব্দে এই বিজ্ঞানীদ্বয়, মানে এই দুইজন বিজ্ঞানী কোষতত্ত্ব আবিষ্কার করেন। কোষতত্ত্বের যে থিওরি, সেই থিওরি কিন্তু আবিষ্কার করেছিলেন স্লেডেন এবং সোয়ান নামে দুইজন বিজ্ঞানী। তারপর দেখো, এই যে কোষবাদ অনুসারে তেনারা যে মতামতগুলো দিয়েছিলেন, সে 3টি মতামতগুলো কী খুব ইম্পর্টেন্ট। দেখো, কোষ জীবদেহের গঠনমূলক ও ক্রিয়ামূলক একক। দ্বিতীয়ত, প্রতিটি জীবদেহেই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত।
জীবদেহের জীবনযাত্রা শুরু হয় একটিমাত্র কোষ থেকে। এই 3টি কোষবাদ কিন্তু স্লেডেন এবং সোহান এই দুইজন বিজ্ঞানী কিন্তু দিয়েছিলেন। তারপর দেখো ওয়াটসন ও ক্রিক এনারা ছিলেন জার্মান বিজ্ঞানী। দেখো 1953 সালে তারা ডিএনএ অণু দ্বিতন্ত্রী কুণ্ডলী নকশা আবিষ্কার করেন। অনেকবার পরীক্ষা এসেছে ডিএনএ অণু দ্বিতন্ত্রী কুণ্ডলী নকশা কারা আবিষ্কার করেন? ওয়াটসন ও ক্রিক নামক দুইজন জার্মান বিজ্ঞানী। তাদের মতে বিভিন্ন জীবের ডিএনএ অণু সজ্জা পদ্ধতি কিন্তু ভিন্ন। 1962 খ্রিস্টাব্দে তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন, মানে ওনারা যুগ্মভাবে ওয়াটসন এবং ক্রিক ওনারা যুগ্মভাবে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে? 1962 সালে। তাহলে দেখছো ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে, ঠিক আছে? কত গুরুত্বপূর্ণ, তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে এগুলো কিন্তু নোট ডাউন করো। আর আমার এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট ভারতীয় বিজ্ঞানী, সেই জন্য মোস্ট ইম্পর্টেন্ট হরগোবিন্দ খুরানা। হরগোবিন্দ খুরানা ছিলেন একজন ভারতীয় বিজ্ঞানী। তিনি জেনেটিক কোড আবিষ্কার করে 1969 সালে নোবেল প্রাইজ পান। তাহলে দেখো তিনি এখানে প্রশ্ন আসতে পারেন যে জেনেটিক কোডের আবিষ্কর্তা কে? হরগোবিন্দ খুরানা। বা হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করেছিলেন? জেনেটিক কোড। কত সালে তিনি নোবেল প্রাইজ পান? 1969 সালে। তাহলে দেখেছো কত ইম্পর্টেন্ট জিনিস। এবং তিনি প্রমাণ করেন যে অজৈব বা জৈব রাসায়নিক পদার্থ থেকে ডিএনএ কুণ্ডলী তৈরি করা যায় এবং এটি প্রাণ সৃষ্টির আদি উপাদান। এটাও কিন্তু হরগোবিন্দ খুরানা কিন্তু আবিষ্কার করেছিলেন। তারপর দেখো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী। তিনি বিন্যাসবিধির জনক, মানে ট্যাক্সোনমির জনক। তিনি উদ্ভিদ ও প্রাণীর দ্বিপদ নামকরণের প্রবক্তা। পরীক্ষা কিন্তু আসে যে দ্বিপদ নামকরণের প্রবক্তা কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীর বিন্যাস পদ্ধতি তিনি কিন্তু প্রবর্তন করেন। তারপর দেখো বিজ্ঞানী আইভান প্যাভলভ ছিলেন একজন রুশ বিজ্ঞানী। তিনি কি আবিষ্কার করেছিলেন? তিনি শর্তাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া পরীক্ষার দ্বারা কিন্তু তিনি প্রমাণ করেছিলেন। এই যে পরীক্ষা আসে যে শর্তাপেক্ষা প্রতিবর্ত ক্রিয়া বা শুধুমাত্র প্রতিবর্ত ক্রিয়া কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী আইভান প্যাভলভ কোন বিজ্ঞানী ছিলেন? তিনি কিন্তু ছিলেন রুশ বিজ্ঞানী। তারপর দেখো যে জোসেফ পিস্টলে তিনি প্রথম 1774 খ্রিস্টাব্দে মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন গ্যাস উৎপন্ন করেন। তাহলে অক্সিজেন গ্যাস কে উৎপন্ন করেন? জোসেফ পিস্টলে। ঠিক আছে, পিস্টলে ওই গ্যাসটির নাম দিয়েছিলেন কি? ডিফ্লোজিস্টিকেটেড এয়ার। ঠিক আছে, নামটা একটু অভিন্ন টাইপের নাম, ঠিক আছে, কিন্তু তোমরা জাস্ট একটু দেখে রাখো, ঠিক আছে। এবং ল্যাভোইশিয়ার ওই গ্যাসটির নাম দেন অক্সিজেন। তাহলে দেখো জোসেফ পিস্টলে যে গ্যাসটি উৎপন্ন করেছিলেন সেটি কিন্তু উনি অক্সিজেন গ্যাস নাম দেননি, অক্সিজেন নাম দিয়েছিলেন কিন্তু ল্যাভোইশিয়ার। তাহলে দুজন কিন্তু আলাদা আলাদা বিজ্ঞানী, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো যে তারপরে হচ্ছে যে এডওয়ার্ড জেনার কি আবিষ্কার করেছিলেন? দেখো তিনি 1796 খ্রিস্টাব্দে স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন। অনেকবার পরীক্ষা আসছে, মোস্ট ইম্পর্টেন্ট যে এডওয়ার্ড জেনার তিনি কি আবিষ্কার করেছিলেন? স্মল পক্স বা গুটি বসন্তের টিকা কিন্তু আবিষ্কার করেছিলেন। তারপর দেখো ম্যান্ডেল বিজ্ঞানীর পুরো নাম কি হচ্ছে? গ্রেগর জোহান ম্যান্ডেল। পরীক্ষায় আসে ম্যান্ডেলের দুটি সূত্র, কি সূত্র? পৃথকীভবনের সূত্র, একটা স্বাধীন বণ্টনের সূত্র। তাহলে পরীক্ষায় আসে যে পৃথকীভবনের সূত্র বা স্বাধীন বণ্টনের সূত্র কার, তখন বলে দেবে যে গ্রেগর জোহান ম্যান্ডেলের। তারপর দেখো ল্যামার্ক কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন একজন ফরাসি জীববিজ্ঞানী। তিনি প্রথম জীববিজ্ঞান বা বায়োলজি শব্দের কিন্তু তিনিই প্রবক্তা। ল্যামার্ক ছিলেন কি? তিনি ফরাসি বা জীববিজ্ঞানী ছিলেন, তিনি প্রথম জীববিজ্ঞান শব্দের প্রবক্তা ছিলেন। তারপরে দেখো তার প্রধান দুটি মতবাদ ছিল। ল্যামার্কের দুটি হচ্ছে সূত্র তিনি আবিষ্কার করেছিলেন। একটা হচ্ছে জীবদেহের ব্যবহার, অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্র। দ্বিতীয়টা হচ্ছে জীবের অর্জিত বৈশিষ্ট্যর বংশানুসরণ। দেখো শুধুমাত্র তোমাদের এই যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো করিয়ে দিচ্ছি, তোমরা যদি কমেন্ট করো যে দাদা
আমরা এর ডিটেলস একটা ক্লাস চাই, যে এই যে ব্যবহারের সূত্র কি, অর্জিত বংশের বংশানুসরণ কি, যে প্যাভলভের যে আবিষ্কারগুলো কি, ডিটেলসে যদি ক্লাস চাও ঠিক আছে অবশ্যই কমেন্ট করো, আমি ডিটেলস একদম ডেসক্রাইবভাবে তোমাদের বুঝিয়ে দেবো, কোনো দিন আর কিন্তু ভুলবে না। তারপর দেখো চার্লস ডারউইন একটা বই লিখেছিলেন, বইটার নাম দেখো, বইটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট বই। দেখো অরিজিন অফ স্পিচিস, এইটুকুই আসে পরীক্ষায়, অনেক সময় কিন্তু পুরো নামটা দিয়ে দেয়, যে অরিজিন অফ স্পিচিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তারপর দেখো যে তার মতবাদগুলো কি দেখে নাও। এক নম্বর হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম। তৃতীয় হচ্ছে যৌগতমের উদ্বোধন, অর্থাৎ তিনি তিনটি কিন্তু মতবাদ কিন্তু দিয়েছিলেন। তারপর দেখো মিউটেশন বা পরিব্যক্তিবাদের প্রবক্তাকে, বিজ্ঞানী হুগো দা ভ্রিস। তিনি কোথাকার বিজ্ঞানী ছিলেন? তার জন্ম হচ্ছে নেদারল্যান্ডে, অর্থাৎ তিনি নেদারল্যান্ডের বিজ্ঞানী ছিলেন, ইনি হচ্ছেন হুগো দা ভ্রিস। তারপর হচ্ছে জাম্পলাজম তত্ত্বের প্রবক্তাকে, জাম্পলাজম তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী অগাস্ট ভাইসম্যান। ঠিক আছে, তা তোমাদের এই ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এবং বিজ্ঞানীদের সম্পর্কে দারুণ তথ্য তোমাদের দিয়ে দিলাম। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো এবং বন্ধুত্বের মাঝে ছড়িয়ে দাও, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে নতুন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব তাহলে কিন্তু তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা ক্লিক করে কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যাও। আর অবশ্যই করে এর আগে যে এটা তো 3 নম্বর পার্ট, এর আগে যে 2টো পার্ট করেছি সেই 2টো পার্টের ভিডিও লিঙ্কও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু সেখানেও ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আর সবাই ভালো করে প্রিপারেশন নাও, জাস্ট ওয়ান স্টেপ এগিয়ে চলো, তুমি সফল হবেই। জয় হিন্দ, জয় ভারত।